ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 8 নাম্বার ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো দেখো, জিকে যত তোমরা ডিটেলসে পড়বে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করে যাবে। আর ক্লাসটির শেষে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলি দেখো, কোন দেশের তৃণভূমিকে পেইরি বলা হয়? অপশান এ ইউরোপ, অপশান বি উত্তর আমেরিকা, অপশান সি দক্ষিণ আমেরিকা, না অপশান ডি আফ্রিকা। তাহলে কোন দেশের তৃণভূমিকে পেইরি বলা হয়? না, মনে রাখবে এটা অ্যান্সার হবে তোমাদের অপশান বি উত্তর আমেরিকার। উত্তর আমেরিকার তৃণভূমিকে পেইরি বলা হয়। তো দেখো, ইউরোপ, তাহলে ইউরোপের তৃণভূমিকে কী বলা হয়? না, মনে রাখবে ইউরোপের তৃণভূমিকে বলা হয় টেপস। টেপস। তারপর এখানে দেখো, এখানে আছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে কী বলা হয়? মনে রাখবে দক্ষিণ আমেরিকার তৃণভূমি বলা হয় পম্পাস। পম্পাস। তবে এখানে হচ্ছে আফ্রিকা। আফ্রিকার তৃণভূমি কী বলা হয়? না, মনে রাখবে আফ্রিকার তৃণভূমি বলা হয় সাভানা। সাভানা। এর সাথে সাথে মনে রাখবে যে আরেকটা আছে, কেননা কোশ্চেন হয়তো এখান থেকে এলো না, অস্ট্রেলিয়া তৃণভূমিকেও দিয়ে দিল যে অস্ট্রেলিয়া তৃণভূমি কী বলা হয়। তো মনে রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার তৃণভূমি বলা হয় ডাউন্স। ঠিক আছে, অস্ট্রেলিয়ার তৃণভূমি ডাউন্স। উত্তর আমেরিকার তৃণভূমি পেরি। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 2 কী বলে দেখো, যে জিএসটি কোন দেশে প্রথম চালু হয়? অপশান এ জার্মান, অপশান বি স্পেন, অপশান সি রাশিয়া, অপশান ডি ফ্রান্স। তো জিএসটি কোন দেশে প্রথম চালু হয়? তো অ্যান্সার কী হবে? না, তোমাদের মনে রাখবে এটা অ্যান্সার হবে অপশান ডি ফ্রান্স। ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়। ওকে, তো দেখো এইখানে তো সেরকম নেই, তো এক্সট্রা যে কোশ্চেন আছে ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। দেখো, জিএসটি প্রথম ফ্রান্সে চালু হয়, ভ্যাটও কিন্তু প্রথম ফ্রান্সে চালু হয়। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, কারণ কোশ্চেন আসতে পারে। ভ্যাট, ঠিক আছে, ভ্যাটও প্রথম। ঠিক আছে, ভ্যাটও প্রথম, জিএসটিও প্রথম। তো মনে রাখবে, যদি বলে ভারতে, মনে রাখবে ভারতে জিএসটি ভারতে জিএসটি প্রথম চালু হয় আসামে। ওকে, আসাম রাজ্যে। সালটা কত? না, মনে রাখবে সালটা হচ্ছে 2017 সালে। ঠিক আছে, ভারতে জিএসটি প্রথম চালু হয় আসামে এবং বিশ্বে প্রথম জিএসটি চালু হয় ফ্রান্স দেশে। ওকে, ভ্যাটটাও কিন্তু সেম। ওকে, তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 3 কী বলে দেখো, যে কোন স্থান রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত? অপশান এ কাপুরথালা, অপশান বি ব্যাঙ্গালোর, অপশান সি বারাণসী, না অপশান ডি চিত্তরঞ্জন। তা রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত কোন স্থান? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ব্যাঙ্গালোর। এই ব্যাঙ্গালোর রেল হুইল ফ্যাক্টরির জন্য। তো মনে রাখবে যে এই যে কাপুরথালা, কাপুরথালা কিসের জন্য বিখ্যাত?
না, মনে রাখবে কাপড়তলা হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি। রেল কোচ ফ্যাক্টরির জন্য কোচ, আর এটা হচ্ছে হুইল, ঠিক আছে। কোচ ফ্যাক্টরির জন্য হচ্ছে কাপুরথালা, হুইল ফ্যাক্টরির জন্য ব্যাঙ্গালোর, ঠিক আছে। তারপর দেখো অপশান সি হচ্ছে বারাণসী। বারাণসীও কিন্তু এটা হচ্ছে রেল ইঞ্জিনের জন্য বিখ্যাত। রেল ইঞ্জিনের জন্য বারাণসীও বিখ্যাত। তারপর দেখো চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন মনে রাখবে, চিত্তরঞ্জন হচ্ছে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা। রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জনে, ঠিক আছে। তো দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, যেরকম যদি বলে যে রেল ইঞ্জিন ফ্যাক্টরি কোন স্থান রেল ইঞ্জিন ফ্যাক্টরির জন্য, সেখানে যদি চিত্তরঞ্জন না থাকে তো হবে বারাণসী। আর যদি চিত্তরঞ্জন থাকে, ঠিক আছে, তো জানবে চিত্তরঞ্জনে অ্যান্সার হবে। তো এইখানে আমি তোমাদের দুটো অ্যান্সার প্রশ্ন কেন রেখেছি অপশান, যা তোমাদেরকে বলতে পারি এক্সামে দুটো থাকবে না, ঠিক আছে, যে কোনো একটা থাকবে। তো এই যে রেল ইঞ্জিন চিত্তরঞ্জন, এর নামটা কি না, মনে রাখবে নামটা বলে দিচ্ছি আমি। চিত্তরঞ্জন লোকোমোটিভ, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এই রেল ইঞ্জিন কারখানা নাম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এটা হচ্ছে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা, ওকে। আর বারাণসীও কিন্তু রেল ইঞ্জিন ফ্যাক্টরির জন্য বিখ্যাত। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4, এটা হয়ে গেছিলো। তো দেখো কমলকারী চিত্রকলাটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আর রাজস্থান হচ্ছে ফাজ চিত্রকলা, ঠিক আছে। কেননা পরের কোশ্চেনটা একটু ডিটেলসে বলতে হবে, ওই জন্য আমি এটা লিখে দিলাম, ঠিক আছে। লিখে তোমাদের বলে দিচ্ছি, কারণ পরের কোশ্চেনটার জন্য একটু সময় লাগবে, ঠিক আছে। তো দেখো রাজস্থান হচ্ছে ফাজ চিত্রকলা, মধ্যপ্রদেশ গোন্ড চিত্রকলা এবং মালওয়া চিত্রকলা। তারপর দেখো অন্ধ্রপ্রদেশ হচ্ছে কমলকারী। তারপর ওড়িশা হচ্ছে পটচিত্র বা পট্টাচিত্র, ওকে। যেমন দেখো আগের ক্লাসে আমি বলেছি যে মিথিলা হচ্ছে বিহার, মিথিলা চিত্রকলা, এখানে লিখে দিচ্ছি আমি, মিথিলা চিত্রকলা বিহার, ঠিক আছে। সেরকম হচ্ছে পট্টাচিত্র ওড়িশা, আর কমলকারী চিত্রকলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওকে। তোমরা লিখে নাও। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলি, দেখো লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? অপশান এ পৃথ্বীরাজ চৌহান, অপশান বি মহারানা প্রতাপ, অপশান সি কুতুবুদ্দিন আইবক, না অপশান ডি ঔরঙ্গজেব। তাহলে লাক্স বক্স নামে কে পরিচিত ছিলেন? অনেকেই জানো, আর যারা জানো না তারা জেনে নাও। লাক্স বক্স নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। তো মনে রাখবে আমি আগের ক্লাসে বলেছিলাম কুতুবুদ্দিন আইবকের নিয়ে, তাও এই ক্লাসেও একবার বলে দিচ্ছি ছোট করে। কুতুবুদ্দিন আইবক কে ছিলেন? মনে দাস বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, প্রতিষ্ঠাতা। কত সাল? 1206, ঠিক আছে।
1206 সালে দাস বংশের প্রতিষ্ঠাতা। তারপর দেখো এখানে আছে পৃথ্বীরাজ চৌহান, অপশানে আছে পৃথ্বীরাজ চৌহান। তো পৃথ্বীরাজ চৌহান চৌহান বংশের রাজা ছিলেন, একজন রাজপুত রাজা। তো মনে রাখবে এই যে পৃথ্বীরাজ চৌহান এর সাথেই কিন্তু মোহাম্মদ ঘুরির সাথে তরাইনের দুটি যুদ্ধ হয়, ঠিক আছে। তরাইনে দুটি যুদ্ধ হয়। সাল গেল কত না, একটা হচ্ছে 1191, একটা হচ্ছে 1192, ঠিক আছে। তরাইনে দুটি যুদ্ধ হয়, 1191, 1192। প্রথমটায় পৃথ্বীরাজ চৌহান জিতেছিল তরাইনে প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির সাথে। 1991 পৃথ্বীরাজ চৌহান জিতেছিল। 1191 পৃথ্বীরাজ চৌহান তরাইনে প্রথম যুদ্ধে জিতেছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192, সেটাতে পৃথ্বীরাজ চৌহান হেরে গিয়েছিল। মোহাম্মদ ঘুরি তারপরে ঘুরি বংশের প্রতিষ্ঠাতা করেন, ঠিক আছে। তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। তারপর দেখো এখানে আছে মহারাণা প্রতাপ, ঠিক আছে। মহারাণা প্রতাপ কোন বংশের রাজা ছিলেন না, মহারাণা প্রতাপ ছিলেন সিসোদিয়া বংশের রাজা। তার ঘোড়ার নাম কি ছিল অনেকেই জানো, প্রায় সবাই জানো। তার ঘোড়ার নাম চেতক। তো মনে রাখবে এই যে মহারাণা প্রতাপ, এই মহারাণা প্রতাপের সাথে কিন্তু মুঘলদের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। আমি এইখানটা এইখানে করে দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারবে। হলদিঘাটের যুদ্ধ মুঘলদের সাথে। সালটা কত ছিল হলদিঘাটের যুদ্ধ না, সালটা মনে রাখবে, সালটা হচ্ছে 1576 সাল। হলদিঘাটের যুদ্ধ 1576 সাল। তো মুঘলদের হয়ে কে নেতৃত্ব দিয়েছিল? মহারাণা প্রতাপ। তো মহারাণা প্রতাপের সাথে হয়েছিল, ঠিক আছে, সিসোদিয়া বংশের যিনি রাজা ছিলেন তার সাথে। তো মুঘলদের হয়ে কে নেতৃত্ব দিয়েছিল না, মনে রাখবে মুঘলদের হয়ে, আমি এখানে নামটা লিখে দিচ্ছি, আমি তোমাদের বলে দিচ্ছি। মুঘলদের হয়ে নেতৃত্ব দিয়েছিল মানসিংয়ের সাথে মহারাণা প্রতাপের হলদিঘাটের যুদ্ধ, ঠিক আছে, বুঝতে পারবে এটা। মানসিং নেতৃত্ব দিয়েছিল মুঘলদের হয়ে, ওকে, বুঝতে পারলে। তো চলো তারপরে এখানে দেখো যে অপশান ডি আছে ঔরঙ্গজেব, ঠিক আছে। ঔরঙ্গজেব কি বলা হয়, যেটা কোশ্চেনে বারবার আসে, যেটা সবাইকার মুখে মুখে হয়তো জানা আছে। ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর, ঠিক আছে, এনাকে বলা হয় জিন্দা পীর। তো এর সাথে সাথে আরও দু একটা কোশ্চেন জেনে রাখো। ঔরঙ্গজেব আমি বলে দিচ্ছি মুখে, তার ভাইদের সাথে সিংহাসন লড়াই লড়েছিলেন, ঠিক আছে, যিনি টুপি বানাতেন এবং কোরআন লিখতেন, ঠিক আছে। তো ঔরঙ্গজেবের লিস্ট সেরকম তো কিছু নেই, তো এটা মনে রাখবে এই জিন্দা পীর। তবে এই যে
দাস বংশের প্রতিষ্ঠাতা। তারপরে মনে রাখবে যে কুতুবউদ্দিন আইবক, আরেকটা বলে দিচ্ছি আমি, কুতুবউদ্দিন আইবক কিন্তু কুতুব মিনার প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে, কিন্তু শেষ করতে পারেননি। শেষ কে করেছিলেন? ইলতুৎমিশ। আর ফাইনালিভাবে শেষ করেছিলেন ফিরোজ শাহ তুগলক, সেটা মেরামত করে একদম পারফেক্টভাবে। তা কুতুবউদ্দিন আইবক কিন্তু প্রতিষ্ঠাতা যদি বলে কুতুবউদ্দিন আইবকেই, যদি বলে শেষ কে করেছিলেন তাহলে ইলতুৎমিশ, ঠিক আছে। আর যদি অপশানে থাকে, এই প্রশ্নে থাকে যে ফাইনালি কুতুব মিনার কার আমলে শেষ হয়, তাহলে কিন্তু ফিরোজ শাহ তুগলক। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 6 কী বলে, দেখো ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? অপশান এ 8টি, অপশান বি 10টি, অপশান সি 12টি, না অপশান ডি 18টি। ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 10টি। 10টি মণ্ডলে বিভক্ত। তো মনে রাখবে যেখান থেকে যে মণ্ডল থেকে কোশ্চেন আসে ইম্পর্ট্যান্ট, আমি সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো গায়ত্রী মন্ত্র, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, আমি এখানে লিখে দিচ্ছি গায়ত্রী মন্ত্র। এটা কোন মণ্ডলে আছে? না, মনে রাখবে গায়ত্রী মন্ত্র হচ্ছে 3য় মণ্ডলে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসে। তারপর আরেকটা থেকে কোশ্চেন আসে যে 10 রাজার যুদ্ধ কোন মণ্ডলে উল্লেখ আছে? 10 রাজার যুদ্ধ, ঠিক আছে। 10 রাজার যুদ্ধ কোন মণ্ডলে? তো মনে রাখবে 7ম। 10 রাজার যুদ্ধ হচ্ছে 7ম মণ্ডলে। তারপরে আরেকটা আছে যেখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি, না মনে রাখবে বর্ণপ্রথা। বর্ণপ্রথা, বর্ণপ্রথা কত নম্বর মণ্ডলে? না, দশম মণ্ডলে, ঠিক আছে। বর্ণপ্রথা বুঝেছি ধর্ম, এই উচ্চ জাতি, নিম্ন জাতি, বর্ণপ্রথা, ঠিক আছে, দশম মণ্ডল। তো এই তিনটের থেকে কিন্তু কোশ্চেন আসে, তাই আমি 3টা বলে দিলাম। মনে রাখবে গায়ত্রী মন্ত্র 3য় মণ্ডলে, 10 রাজার যুদ্ধ 7ম মণ্ডলে, আর বর্ণপ্রথা হচ্ছে 10ম মণ্ডল। ওকে, বুঝতে পারলে? আর কটি ঋগ্বেদে? কটি? 10টি। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 তুমি দেখো, নিম্নলিখিত কোন শহরটি 1704 সালে বাংলার রাজধানী হয়েছিল? 1704 সাল, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। 1704 সালে বাংলার রাজধানী হয়েছিল। অপশান এ মুঙ্গের, অপশান বি মুর্শিদাবাদ, অপশান সি কলকাতা, অপশান ডি গোড়। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তোমাদের মুর্শিদাবাদ, ঠিক আছে। মুর্শিদাবাদ 1704 সালে বাংলার রাজধানী হয়েছিল। আগে কে ছিল? না মনে রাখবে আগে ছিল ঢাকা, ঠিক আছে, আগে ছিল ঢাকা। তাহলে কে নিয়ে এসছে রাজধানী? যদি প্রশ্ন আসে যে কোন নবাব 1704 সালে বাংলা রাজধানী ঢাকার থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিল, তো জানো অনেকে যে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ নিয়ে এসেছিল। মনে রাখবে যে মুর্শিদ কুলি খাঁ ইনি হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব, ঠিক আছে। বাংলার প্রথম স্বাধীন নবাব, বাংলার প্রথম স্বাধীন নবাব,
মুর্শিদ কুলি খাঁ। আর শেষ স্বাধীন নবাব কি জানো তোমরা, বাংলার প্রথম স্বাধীন নবাব। আর শেষ স্বাধীন নবাব হচ্ছে, তোমরা বলেই দিচ্ছি আমি, সিরাজউদ্দৌলা। শেষ স্বাধীন নবাব, নবাব কিন্তু রাজা না, ঠিক আছে, নবাব। তারপরে এখানে দেখো, এখানে একটা প্রশ্ন আছে গৌড়, আমি এটা রেখেছি যেহেতু এখানে বাংলার প্রথম স্বাধীন নবাব বললাম, শেষ স্বাধীন নবাব বললাম, নবাব কিন্তু আলাদা, রাজা কিন্তু আলাদা, ঠিক আছে। তো মনে রাখবে, মুর্শিদ কুলি খাঁ প্রথম স্বাধীন নবাব, সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব। তবে এখানে গৌড়, ঠিক আছে, গৌড়ের রাজা কে ছিলেন না, মনে রাখবে গৌড়ের রাজা ছিলেন, এর রাজা ছিলেন শশাঙ্ক, ঠিক আছে। এই শশাঙ্ক কিন্তু বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন, ঠিক আছে। স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, স্বাধীন রাজা হচ্ছে শশাঙ্ক, মনে রাখবে। আর শেষ বাংলার শেষ স্বাধীন রাজা, শেষ এটা, ঠিক আছে, এটা প্রথম, এটা শেষ, এটা ছিল লক্ষণ সেন। লক্ষণ সেন রাজা মানে তো হিন্দু রাজা, তখনকার দিনে তো মুসলিমের নবাব ছিলেন। তো শেষ স্বাধীন রাজা হচ্ছে লক্ষণ সেন, বা হিন্দু রাজা হচ্ছে লক্ষণ সেন, ঠিক আছে। আর স্বাধীন রাজা প্রথম হচ্ছে শশাঙ্ক। তো মনে রাখবে, এস আসলে মনে রাখবে এই যে শশাঙ্ক, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। এই শশাঙ্কই কিন্তু প্রথম বাংলা ক্যালেন্ডার চালু করেন, ঠিক আছে। প্রথম বাংলা ক্যালেন্ডার চালু করে, ঠিক আছে। এই শশাঙ্ক কিন্তু প্রথম বাংলা ক্যালেন্ডার চালু করে, বুঝতে পারলে? একবার এক সেকেন্ড, প্রথম বাংলা ক্যালেন্ডার শশাঙ্ক চালু করে। আর প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক বাংলায়, ঠিক আছে, গৌড়ের রাজা। রাজধানী কী ছিল না, রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এখানে লিখে দিচ্ছি আমি, রাজধানী কর্ণ সুবর্ণ, ঠিক আছে। গৌড়ের শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ঠিক আছে, রাজ করছিলেন গৌড়ে, ঠিক আছে। প্রথম বাংলা ক্যালেন্ডার, এটা কিন্তু মনে রাখবে, প্রথম বাংলা ক্যালেন্ডার কিন্তু শশাঙ্কই চালু করে, ওকে। স্বাধীন নবাব, প্রথম স্বাধীন নবাব, শেষ স্বাধীন নবাব, বুঝলে? প্রথম স্বাধীন রাজা এবং শেষ স্বাধীন রাজাও দেখে নিলে। এক্সামে যত ডিটেলসে পড়বে, জিকে যত ডিটেলসে পড়বে, এক্সামে বলছি, জিকে যত ডিটেলসে পড়বে তত কিন্তু এক্সামে কাজে লাগবে, ওকে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 8, কী বলতো, নিরাপদ ওয়েবসাইটের জন্য কোনটি ব্যবহার করা হয়? অপশান এ HTTPS, অপশান বি HTTP, অপশান সি SMTP, না অপশান ডি FTP। তো নিরাপদ ওয়েবসাইটের জন্য কোনটি ব্যবহার করা হয় না, মনে হবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ HTTPS। তো মনে রাখবে, এই যে HTTPS এর ফুল ফর্ম, ঠিক আছে, ফুল ফর্ম হচ্ছে, তোমার মনে রাখবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর,
ঠিক আছে, সিকি ওয়ার, বুঝতে পারলে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আসতেই পারে যে এটার ফুল ফর্ম কী, আর নিরাপদ ওয়েবসাইটের জন্য HTTPS ব্যবহার করা হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9, কী বলতো, সরল দোল গতিতে গতিশক্তি। অপশান এ কখনো শূন্য হয় না, অপশান বি প্রত্যেক পর্যায়কালে 2 বার শূন্য হয়, অপশান সি মধ্যবর্তী অবস্থানে শূন্য হয়, না অপশান ডি সবসময় ধ্রুবক থাকে। অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, প্রত্যেক পর্যায়কালে 2 বার শূন্য হয় সরল দোল গতিতে। ওকে, তো এখানে দেখো এই যে মধ্যবর্তী অবস্থানে শূন্য হয়, এগুলোর থেকে তো কোনো এক্সট্রা ইনফরমেশন মানে এক্সামে দেওয়ার মতো আসে না, তো অতটা ইম্পর্টেন্ট নয়। তো এইটা মনে রাখবে যে সরল দোল গতিতে গতিশক্তি প্রত্যেক পর্যায়কালে 2 বার শূন্য হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10, একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল সংখ্যক গ্যাসের, অপশান এ ওজন সমান, অপশান বি ভর সমান, অপশান সি ঘনত্ব সমান, অপশান ডি অণুর সংখ্যা সমান। তাহলে একই চাপ ও তাপমাত্রায় সকল সম আয়তনের, তো মনে রাখবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, অণুর সংখ্যা সমান। ঠিক আছে, তারপর দেখো এই যে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল সংখ্যক গ্যাসের অণুর সংখ্যা সমান, এটি কিসের সূত্র, কার সূত্র? মনে রাখবে এই যে এটা আমি লিখে দিচ্ছি এখানে, এটি অ্যাডোগ্রাভোর, মনে রাখবে অ্যাডোগাডোর সূত্র। এই যে কোনটা না, একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল সংখ্যক গ্যাসের অণুর সংখ্যা সমান, এই পুরোটাই এটা হচ্ছে অ্যাডোগাডোর সূত্র। ওকে, বুঝতে পারলে? তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি প্রতিটা ক্লাসেই যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্স আছে আমি সেখান থেকে অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার করাবো। ওকে, চলো আজকের মতো এখানে।